আজকে আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনার একটা খুবই পরিচিত লেখা নিয়ে, কমলাকান্তের দপ্তর থেকে স্ত্রীলোকের রূপ। হ্যাঁ, পরিচিত তো বটেই, কিন্তু বেশ যাকে বলে বিতর্কিত। ঠিক তাই। এটা ঠিক প্রবন্ধ বলা চলে না, কেমন যেন ব্যঙ্গের মোড়কে ১৯ শতকের ভাবনা, কিছু বেশ সাহসী ভাবনা। আমরা একটু চেষ্টা করব এর গভীরে যেতে, বঙ্কিমচন্দ্র ঠিক কি বলতে চেয়েছেন সেটা ধরতে। একদম। আমাদের হাতে তো আছে কমলাকান্তের দপ্তর, তার অষ্টম সংখ্যাটা। এর মজাটা হলো কমলাকান্ত চক্রবর্তী নামে এক আফিমখোর চরিত্র। বাইরে থেকে দেখলে মনে হবে খামখেয়ালি পাগল গোছের। হুম। তার মুখ দিয়ে লেখক আসলে নিজের কিছু গভীর কথা বলিয়েছেন। বিশেষ করে নারী সৌন্দর্য নিয়ে যে একটা কাব্যিক বাড়াবাড়ি আছে না, সেটাকে একেবারে ব্যঙ্গ করেছেন উনি। কমলাকান্তের কথাগুলো হয়তো একটু এলোমেলো শোনাবে, কিন্তু তার পেছনে বঙ্কিমচন্দ্রের যুক্তিগুলো বেশ সাজানো। ঠিক। তাহলে আজকে আমাদের লক্ষ্যটা কি হবে? আমরা এই কমলাকান্তের আসলে বঙ্কিমচন্দ্রের যুক্তির জালেটা একটু খুলে দেখব। কেন উনি মনে করছেন পুরুষের রূপ নারীর চেয়ে শ্রেষ্ঠ? হ্যাঁ, আর অলংকার পরাটাকে কেন বলছেন সৌন্দর্যের অভাবের প্রমাণ? একদম। আর সবচেয়ে জরুরি যেটা, এই যে বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়ে নারীর কোন গুণটাকে উনি এত উপরে বসাচ্ছেন। আসুন এই যুক্তিগুলো নিয়ে কথা বলা যাক। একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু আলোচনাটা জরুরি। প্রথমেই দেখি নারী সৌন্দর্য নিয়ে যে একটা ধারণা আছে, কবিরা যা বলেন প্রায় দেবীর মতো করে দেখেন, সেটাকে কমলাকান্ত কিভাবে ব্যঙ্গ করছেন। আমরা তো সবসময় দেখি নারীরাও রূপ নিয়ে গর্ব করেন, কবিরাও মুগ্ধ হয়ে উপমা দেন। উপমার পর উপমা, চাঁদ, ফুল, পাখি, কিচ্ছু বাদ যায় না। হ্যাঁ, আর কমলাকান্ত ঠিক এই বাড়াবাড়িগুলোকেই ধরছেন। বলছেন কবিরা নাকি পূর্ণিমার চাঁদকে ডেকে আনেন সুন্দরীর মুখের সাথে তুলনা করার জন্য। কিন্তু তারপরেই চাঁদের কলঙ্ক আছে বলে ফেরত পাঠিয়ে দেন। চাঁদ নাকি তখন লজ্জা পেয়ে মেঘে লুকোয়। ভাবা যায়। আর কপালের টিপ, সেটার কাছে নাকি ভোরের সূর্য ম্লান। হাসির কাছে পদ্ম, কুমুদ সব ফেল। গলার হাড়ের কাছে নাকি আকাশের তারাগুলো হার মানে। কি কাণ্ড! আর চোখের উপমা, সে তো আরও কি বলবো, বিচিত্র। হ্যাঁ, চোখ কখনো পাখি হচ্ছে, খঞ্জন, চোকর, কখনো মাছ, সফরি, কখনো আবার গাছপালা, পদ্ম, আবার জড় পদার্থ, তারা। কমলাকান্ত যেন বলছেন, কবিদের হাতে যা এসেছে তাই দিয়ে কাজ সেরেছেন, কোনো লজিক নেই। এখানেই তো শেষ না। কাব্যে নারীর স্তনের উপমা কি কি দেওয়া হয়েছে। কৈলাস পর্বত ভাবুন একবার। কৈলাস পর্বত? হ্যাঁ, সোনার বাটি, ডালিম, শ্রীফল, কদম্ব ফুল, এমনকি হাতির মাথার সঙ্গেও তুলনা। কমলাকান্তের কাছে এগুলো সবই বাড়াবাড়ি, উদ্ভট। উনি যেন প্রশ্ন করছেন, এর কোনো মানে হয়, বাস্তব ভিত্তি আছে? আর চালচলনের তুলনা, সেটা তো আরও মজার। হাঁস বা হাতি। সেটাও আবার সাধারণ হাতি নয়, কিন্তু একেবারে গজেন্দ্রগামিনী, শ্রেষ্ঠ হাতির মতো চলন যার। এখানেই তো বঙ্কিমের ব্যঙ্গ একেবারে চরমে। উনি মজা করে বলছেন, দূরে যেতে হলে রেলগাড়ি, পালকি এসবের দরকার কি? এই গজেন্দ্রগামিনী মহিলাদের পিঠে চড়লেই তো হয়। ঠিক। উনি তো রীতিমতো প্রস্তাব দিচ্ছেন রেলওয়ের বদলে গজগামিনী মেয়ের ডাক চালু করার। এই চরম ব্যঙ্গ দিয়ে আসলে প্রচলিত উপমাগুলোর ভেতরের ফাঁপা দিকটাই দেখাচ্ছেন। এই ব্যঙ্গের পরেই কিন্তু কমলাকান্ত নিজের কথাটা বলছেন। উনি স্বীকার করছেন, একটা সময় ছিল যখন তিনিও আর ৫ জনের মতোই নারী রূপে মুগ্ধ ছিলেন। ও তাই? হ্যাঁ, বসন্তের প্রকৃতি বা বর্ষার নদীর চেয়েও নারীকে তার বেশি সুন্দর মনে হতো। কিন্তু এখন আর সেই মোহটা নেই। মোহভঙ্গ, সেটা কিভাবে হলো? সেটার জন্য উনি ধন্যবাদ দিচ্ছেন আফিমকে। আফিমকে? হ্যাঁ, বলছেন আফিমের প্রসাদেই তার নাকি দিব্য জ্ঞান লাভ হয়েছে। আর সেই জ্ঞানেই তিনি এই মোহজাল ছিঁড়ে বেরিয়ে এসছেন। নিজেকে তুলনা করছেন জালের বোয়াল মাছ বা মাকড়সার জালে আটকে পড়া গুবরে পোকার সাথে, যারা শেষমেশ জাল কেটে বেরিয়ে আসে। রূপের মোহটাকে উনি একটা বন্ধন হিসেবে দেখছেন তাহলে? একদম। আর উনি এটাও বুঝছেন যে তার এই সব কথা শুনে লোকে তাকে পাগল ভাববে, তাই না? হ্যাঁ, সেটা তো বলবেনই লোকে। উনি নিজেই সেটা বলছেন যে লোকে পাগল বলবে, যেমন গ্যালিলিওকে বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে বলার জন্য। হুম। তার যুক্তিটা হলো, নতুন কথা বললে বা যা সবাই মানে তার উল্টোটা বললে এমনই হয়। লোকে সহজে মানে না, ব্যঙ্গ করে, পাগল বলে, কিন্তু সত্যিটা তো বলতে হবে। তা তো বটেই। তাহলে তার সেই নতুন কথাটা কি?
বৈপ্লবিক কথাটা? মূল কথাটা খুব স্পষ্ট, খুব সোজাসুজি। সাধারণভাবে লোকে কি মানে? বিদ্যাবুদ্ধিতে পুরুষ শ্রেষ্ঠ, হ্যাঁ। কিন্তু রূপে নারী শ্রেষ্ঠ। কমলাকান্ত বলছেন এই দ্বিতীয় ধারণাটাই মস্ত ভুল। ওনার মতে পুরুষের রূপই নারীর চেয়ে অনেক ভালো, অনেক উৎকৃষ্ট। পুরুষের রূপ নারীর চেয়ে ভালো, এটা তো বেশ জোরদার দাবি। এর পক্ষে যুক্তি কি দিচ্ছেন? প্রথম যুক্তিটাই খুব ইন্টারেস্টিং, আর প্রচলিত ধারণার একেবারে উল্টো। সেটা হলো অলংকার প্রিয়তা। অলংকার প্রিয়তা কিভাবে? যুক্তিটা এইরকম, বুঝলেন? যার যা আছে সে তো সেটা নিয়ে খুব একটা ব্যস্ত হয় না। যেমন ধরুন, যার মাথায় সুন্দর চুল, ঘন চুল, সে কি পরচুলা পরতে ছুটবে? না তো। যার দাঁত সুন্দর, সে কি নকল দাঁত লাগাতে যাবে? নারীরা যেহেতু রূপ বাড়াতে এত রকম গয়না পরেন, নাকছাবি, দুল, হার, চুড়ি, এই যে এত কিছু, হ্যাঁ। এতেই নাকি প্রমাণ হয় যে তাদের স্বাভাবিক সৌন্দর্যে কোথাও একটা কমতি আছে। সেটা তারা এই কৃত্রিম জিনিস দিয়ে ঢাকতে বা বাড়াতে চেষ্টা করেন। পুরুষ কিন্তু এসবে ছাড়াই দিব্যি চলতে পারে। বাহ, এটা তো একেবারে অন্যরকম দৃষ্টিকোণ। গয়নাকে আমরা যেখানে সৌন্দর্য বাড়ানোর জিনিস ভাবি, উনি সেখানে দেখছেন অভাব ঢাকার চেষ্টা হিসেবে। এটা তো ঊনবিংশ শতকে দাঁড়িয়ে বেশ র্যাডিক্যাল ভাবনা ছিল মনে হয়। অবশ্যই, পুরুষের ভূষণ না পরাটাই যেন তার স্বাভাবিক সৌন্দর্যের প্রমাণ। আচ্ছা, এটা গেল প্রথম যুক্তি। দ্বিতীয়টা কি? হ্যাঁ, দ্বিতীয় যুক্তিটা কি? দ্বিতীয় যুক্তিটা উনি আনছেন প্রকৃতি থেকে, জীবজগৎ থেকে। উনি বলছেন, পশু পাখির দিকে তাকালে কি দেখি? প্রায়ই তো পুরুষ প্রজাতিটাই বেশি সুন্দর হয়, তাই না? যেমন? এই যে ময়ূরের পেখম, সিংহের কেশর, ষাঁড়ের ঝুঁটি, মোরগের ঝুঁটি, আর তার ওই রঙিন পালক, এগুলো তো সবই পুরুষ প্রাণীর। ঠিক। তো কমলাকান্তার প্রশ্ন হল, সৃষ্টিকর্তা যখন জীবজন্তু বানানোর সময় এই নিয়ম রাখলেন, তখন মানুষ বানানোর সময় নিয়মটা উল্টে দেবেন কেন? পুরুষ মানুষ কেন নারীর চেয়ে কম সুন্দর হবে? উনি ঠাট্টা করে এটাও বলেছেন, এই জন্যই কি বিদ্যাসুন্দর কাব্যের নায়কের নাম সুন্দর রাখা হয়েছিল। তার মানে উনি সৌন্দর্যটাকে একটা বায়োলজিক্যাল ব্যাপার হিসেবে দেখছেন, যেখানে পুরুষ প্রজাতিটাই প্রকৃতগতভাবে বেশি সাজানো বা আকর্ষণীয়। এটা তো রোম্যান্টিক ধারণাকে ধাক্কা দেয় একেবারে। ঠিক তাই, রোম্যান্টিক কল্পনার বদলে প্রকৃতির নিয়ম দিয়ে দেখছেন। এরপরেই উনি নারী সৌন্দর্যের আর একটা বড় সমস্যার কথা বলছেন। সেটা হলো, এটা খুব অল্প সময়ের জন্য থাকে, মানে ক্ষণস্থায়িত্ব। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়েও তো উনি বেশ কিছু ধারালো উপমা ব্যবহার করেছেন। অবশ্যই বলছেন, নারীর সৌন্দর্য তো যৌবনের ওপর নির্ভরশীল, আর যৌবনকালটা খুবই ছোট। এই সৌন্দর্যকে উনি বলছেন জোয়ারের জলের মতো আসিতে আসিতে যায়, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। কখনো বলছেন সৌদামিনীর ন্যায়, মানে বিদ্যুৎ চমকের মতো। বাহ, ইন্দ্রধনুর ন্যায়, দেখা দিয়েই মিলিয়ে যায়। একদম। আর বেশ কড়া করে বলছেন, 20তেই নাকি মেয়েরা বুড়ি হয়ে যায়। অথচ পুরুষের সৌন্দর্য বা তার চেহারার আকর্ষণ সেটা অনেক বেশি বয়স পর্যন্ত থাকে। বাবা, উনি তো এটাকে পাতে দেওয়া ভাতের সাথেও তুলনা করেছেন। বলেছেন ঢালতে না ঢালতেই ঠান্ডা। হ্যাঁ, পরে সেই ঠান্ডা ভাতকে নাকি অলংকারের তেঁতুল আর আদরের নুন লঙ্কা দিয়ে মেখে খেতে হয়। মানে রূপের এই অস্থায়িত্বটাকে উনি বেশ কঠিনভাবেই দেখিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, যদি পুরুষের রূপই ভালো হয় আর নারীর রূপ এত তাড়াতাড়ি চলেও যায়, তাহলে এত কবি, এত শিল্পী যুগে যুগে নারীর রূপের এত গুণগান গাইলেন কেন? কেন মনে হয় নারীর রূপই শ্রেষ্ঠ? কমলাকান্ত এরও কয়েকটা কারণ ব্যাখ্যা করেছেন কিন্তু। ও আচ্ছা। প্রথম কারণটা হলো, যা ক্ষণস্থায়ী, যা সহজে ধরে রাখা যায় না, তার প্রতি মানুষের টান বেশি থাকে। নারীর রূপটাও তাই, ভালো করে উপভোগ করার আগেই হয়তো মিলিয়ে যেতে শুরু করে। আর এই পুরুষেরা এর জন্য বেশি তৃষ্ণার্থ থাকে, অনেকটা চাতক পাখির বৃষ্টির জন্য অপেক্ষার মতো। যা কম পাওয়া যায় তার দাম বেশি, এই রকম আর কি। বেশ যুক্তিযুক্ত ব্যাখ্যা। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণ হিসেবে বলছেন, এই যে এত বর্ণনা আমরা পাই সাহিত্যে, কাব্যে, এগুলো তো বেশিরভাগই পুরুষ লেখকদের লেখা। তা তো বটেই। আর তারা যখন লেখেন তখন একটা অনুরাগের চোখে দেখেন। কমলাকান্ত বলছেন প্রীতির অঞ্জনে দেখা। প্রেম বা অনুরাগ তো একটু অন্ধ হয়, সে তো আর প্রিয়জনের খুঁত দেখতে পায় না, বরং ছোট গুণকেও বাড়িয়ে দেখে। উদাহরণও দিয়েছেন বোধহয়। হ্যাঁ, উনি বলছেন এই জন্যেই তো পৃথিবীর নানা জায়গায় নানা রকম চেহারাকে সুন্দর মনে করা হয়।
কোথাও চ্যাপ্টা নাক সুন্দর, কোথাও লাল চুল, কোথাও পুরু ঠোঁট, কোথাও মুখে উল্কি আঁকা, মানে সৌন্দর্যটা আসলে দেখার ওপর নির্ভর করে, জিনিসের গুণের চেয়েও। তার মানে পুরুষ লেখকের ওই প্রেমময় দৃষ্টি সেটাই নারীর রূপকে এত বড় করে তুলেছে। বেশ। আর ৩ নম্বর কারণটা? ৩ নম্বর কারণটা বেশ মজার, একটু বিতর্কিতও বলতে পারেন। উনি বলছেন, নারীরা যদি পুরুষের মতো মনের কথা সব বলে ফেলত, তাহলে হয়তো তারাই পুরুষের রূপের বেশি প্রশংসা করত। তাই নাকি? ওনার পর্যবেক্ষণ হল, নারীরা নাকি নিজেদের মধ্যে একে অপরের সৌন্দর্যের প্রশংসা করতে চায় না, কিন্তু তারা সহজেই পুরুষের ভক্ত হয়ে যায়। কমলাকান্তের মতে এটাই নাকি প্রমাণ করে যে নারীরা মনে মনে পুরুষের রূপকেই শ্রেষ্ঠ মানে, মুখে বলে না শুধু। এটাও তো বেশ একপেশে যুক্তি মনে হতে পারে, যেন নারীদের নিজেদের মত নেই। তবে হ্যাঁ, কমলাকান্তের মূল সুরটা বোঝা যাচ্ছে। উনি প্রচলিত ধারণাকে প্রশ্ন করছেন। আচ্ছা, এই সব যুক্তিতর্কের পর উনি কোথায় পৌঁছচ্ছেন? হ্যাঁ, এরপর উনি একটা খুব জরুরি আর গভীর কথায় আসছেন। উনি বলছেন, এই যে সমাজ শুধু নারীর রূপটাকেই তার সবচেয়ে বড় পরিচয় বা সম্পদ ভাবে, হুম। এটাই আসলে তার সর্বনাশের একটা বড় কারণ। কারণ তখন লোকে তার রূপের দামেই সব দিতে চায়, তার অন্য গুণ, তার ব্যক্তিত্ব, সেগুলোর আর দাম থাকে না। আর এর ফলেই সমাজে একদিকে যেমন বারাঙ্গনা বা পতিতার সৃষ্টি হয়, তেমনি অন্যদিকে পরিবারের ভেতরেও নারী একটা দাসীর মতো জায়গায় চলে যায়, যেখানে তার কাজ শুধু পুরুষের সেবা করা বা মনোরঞ্জন করা। অর্থাৎ রূপের এই পূজাকেই উনি নারীর শৃঙ্খল বলছেন। বাহ্যিক সৌন্দর্যের মোহ নারীর আত্মমর্যাদার পথে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক ধরেছেন। যখন রূপটাই একমাত্র পরিচয় হয়ে যায়, তখন সে নিজেই একটা পণ্যের মতো হয়ে যায়। এখান থেকেই উনি তার লেখার আসল কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে আসছেন। উনি বলছেন, তিনি আর শুনতে চান না যে এই ক্ষণস্থায়ী ঠুনকো সৌন্দর্যটাই নারীর সব বা গর্বের বিষয়। তিনি এর চেয়ে উঁচুতে যেতে চান। হ্যাঁ, তিনি শুনতে চান নারীর মহত্বের কথা, যা তার মতে রূপের চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি আর স্থায়ী। এই মহত্ব বলতে উনি ঠিক কি বোঝাচ্ছেন? কোন গুণগুলো? কমলাকান্তের কাছে নারী হল সহিষ্ণুতা, ভক্তি আর প্রীতির মূর্ত রূপ। উনি উদাহরণ দিচ্ছেন, একজন মা যে কষ্ট সহ্য করে সন্তানকে বড় করেন, তার কি কোনো তুলনা হয়? না, তা হয় না। একজন নারী যেভাবে দিনের পর দিন রাত জেগে অসুস্থ কারো সেবা করেন, সেই ধৈর্য, সেই মায়া, এগুলোই তো সহিষ্ণুতার প্রমাণ। উনি এগুলোকে শুধু ঘরের কাজ হিসেবে দেখছেন না, দেখছেন একটা গভীর শক্তি, মহত্বের প্রকাশ হিসেবে। আর প্রীতি ও ভক্তি, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হিসেবে উনি বলছেন, সেই সব নারীদের কথা যারা স্বামী বা সন্তানের ভালোর জন্য নিজের জীবন বা সব সুখ হাসি মুখে ছেড়ে দেয়, অথবা যারা ধর্মের জন্য, কোনো আদর্শের জন্য সব ভোগ ত্যাগ করে। এই যে আত্মত্যাগ, এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটাই তাদের ভেতরের প্রীতি আর ভক্তির পরিচয়। কমলাকান্তের কাছে এই গুণগুলোই নারীর আসল হিরে জহরত, ক্ষণস্থায়ী রূপের চেয়ে অনেক অনেক দামি। এরপরেই তো উনি মহত্বের চূড়ান্ত উদাহরণ হিসেবে সহমরণের কথা আনছেন, তাই না? এটা বেশ কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা। হ্যাঁ, উনি যখন নারীর মহত্বের কথা ভাবেন, তখন ওনার মনে সহমরণে যাওয়া সতীর ছবি ভেসে ওঠে। উনি যেন দেখতে পান চিতা জ্বলছে দাউ দাউ করে। হুম। তার মধ্যে একজন নারী স্বামীর পা বুকে ধরে বসে আছেন, স্থির। আগুন লাগছে শরীরে, এক অঙ্গ থেকে অন্য অঙ্গে যাচ্ছে, কিন্তু মুখে কোনো যন্ত্রণা নেই, বরং একটা শান্তি। হয়তো মাঝে মাঝে হরিনাম করছেন। কমলাকান্তের কাছে এই দৃশ্যটা কিসের প্রমাণ? ওনার কাছে এটা সহিষ্ণুতা, প্রীতি আর ভক্তির চরম পরীক্ষা, আর তার শক্তির প্রমাণ। উনি বলছেন, যখন উনি ভাবেন যে এই সেদিনও বাংলাদেশের মেয়েরা, যাদের শরীর এত নরম, তারাও এইভাবে ধর্ম আর স্বামীর জন্য নিজের ইচ্ছায় মৃত্যুকে বরণ করতে পারত, তখন ওনার মনে আশা জাগে। ওনার বিশ্বাস হয় যে বাইরে থেকে যতই দুর্বল লাগুক, বাঙালির মধ্যে, বিশেষ করে বাঙালি নারীর মধ্যে মহত্বের একটা বিশাল বীজ আছে। এই ঘটনা তাকে ভবিষ্যতের জন্য আশাবাদী করে যে এই জাতি হয়তো আবার জেগে উঠবে। সেই সময়ের নিরিখে উনি এটাকে নারীর আত্মিক শক্তির চূড়ান্ত নিদর্শন হিসেবে দেখছেন।
যদিও আজকের দিনে এই উদাহরণ আর তার ব্যাখ্যা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, সেটাই স্বাভাবিক। একেবারে শেষে এসে উনি কি বাঙালি নারীদের কিছু বলছেন, কোনো বার্তা? হ্যাঁ, একদম। শেষে কমলাকান্ত সরাসরি বাঙালি নারীদের বলছেন তারা যেন রূপের এই মিথ্যে গর্ব, এই ঠুনকো অহংকার ছেড়ে দেন। কারণ তাদের আসল সম্পদ, আসল রত্ন হল এই মহত্ব, এই সহিষ্ণুতা, ভক্তি, প্রীতি, আত্মত্যাগের ক্ষমতা। রূপ দিয়ে জগৎ জেতা যায় না, মহত্ব দিয়েই যায়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম বঙ্কিমচন্দ্র কমলাকান্তের আড়ালে থেকে ১৯ শতকের নারী সৌন্দর্যের ধারণাকে একেবারে ঝাঁকুনি দিয়েছেন। উনি যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করলেন যে স্বাভাবিক সৌন্দর্য হয়তো পুরুষেরই বেশি। আর নারীর সৌন্দর্য ক্ষণস্থায়ী এবং সেটা অলংকার বা বাইরের জিনিসের উপর নির্ভরশীল। এবং উনি শুধু সমালোচনা করেই থামেননি। সমাজের এই যে রূপকে বেশি গুরুত্ব দেওয়ার মানসিকতা, সেটার বিপদটাও দেখিয়েছেন। হ্যাঁ, কিভাবে এই মোহ নারীকে পণ্য আর দাসী বানাতে পারে। এর বদলে উনি সৌন্দর্যের অনেক ওপরে জায়গা দিয়েছেন নারীর ভেতরের গুণগুলোকে, তার মহত্ব, সহিষ্ণুতা, ভক্তি, প্রীতি, আত্মত্যাগ। যার চূড়ান্ত, যদিও বিতর্কিত উদাহরণ হিসেবে সহমরণের দৃশ্য এনেছেন। সেটাকে সেই সময়ের চোখে নারীর আত্মিক শক্তির শিখর হিসেবে দেখে। ঠিক। এখানেই আলোচনার শেষে একটা বড় প্রশ্ন আসছে মনে। বঙ্কিমচন্দ্রের এই ১৯ শতকের ভাবনা, এই বিশ্লেষণ আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? একদিকে উনি নারীর ভেতরের শক্তি, তার মহত্বের কথা বলছেন, সেটা তো আজও খুব জরুরি। অবশ্যই। কিন্তু অন্যদিকে পুরুষের সৌন্দর্য শ্রেষ্ঠ এই যুক্তি বা সহমরণের মতো একটা প্রথাকে মহত্বের চূড়ান্ত উদাহরণ বলা, এগুলো আজকের সমাজ, আজকের নারী-পুরুষ সম্পর্ক কিভাবে দেখবে? এটা একটা বড় প্রশ্ন। সৌন্দর্যের সংজ্ঞা, লিঙ্গ নিয়ে ধারণা, সমাজের দৃষ্টিভঙ্গি, এই সব নিয়ে বঙ্কিমচন্দ্রের এই ব্যঙ্গ, আবার একই সাথে গভীর পর্যবেক্ষণ, এগুলো কি আমাদের নতুন করে কিছু ভাবায় না, কিছু প্রশ্ন করতে শেখায় না? এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আজকের আলোচনাটা আমরা শেষ করতে পারি।